সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ সৃষ্টি হওয়াটাই শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং খুব শিগগিরই তিনি যে আশা করছেন আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক পরিসরে ফিরে আসার একটা অবাধ পরিস্থিতি সৃষ্টি হবে, তার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের এবং ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রতি একটা পূর্ণ সমর্থনের একটা বড় ধরনের প্রভাব আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তার বহুল আলোচিত আলোড়ন তোলা ঢাকা সফর শেষ করে আবারও তার কর্মস্থল দিল্লি পৌঁছেছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে তিন দিনের একটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তাটি এলেন ঢাকা শহরে, কিন্তু মাত্র 3টা এঙ্গেজমেন্ট ছাড়া কি নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন যে বাংলাদেশ সরকার তার জন্য যেসব বৈঠক ভোজ এসবের ব্যবস্থা করেছিল তার কোনোটাতেই তিনি যোগ দিতে পারলেন না, সেটা বলা মুশকিল। মানে 3 দিনের সফরের প্রথম দিনেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সে বিষয়ে এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস দিলেন, সংবাদ মাধ্যমকে সেটা জানানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংও করলো, কিন্তু সেরাতেই যে নৈশভোজের আয়োজন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই মার্কিন অতিথির জন্য, তিনি সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানালেন। এরপর পরের দিন তিনি গেলেন রোহিঙ্গা শিবিরে, এক বেলার একটা রোহিঙ্গা শিবির পরিদর্শন, কয়েক ঘন্টার কক্সবাজার গেলেন, আবার ফিরে এলেন। কিন্তু সকালে কি করলেন, রাতে কি করলেন, কিছুই আনুষ্ঠানিকভাবে কোনো তরফে জানানো হলো না। এই মার্কিন প্রতিনিধির রোহিঙ্গা শিবির পরিদর্শনের একটা পোস্টও অ্যাম্বাসেডর গোর তার এক্স হ্যান্ডেল থেকে দিয়ে আমাদের জানালেন, অথচ রাতের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ল কূটনৈতিক সূত্রের বরাতে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে এবং ভারতের সংবাদ মাধ্যমে। ঢাকায় এসে মার্কিন এই দূত দেখা করেছেন কিনা ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবং তাদের মধ্যে প্রায় 1.25 ঘন্টার একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যাম্বাসেডর গোরের কাছে মানে সার্জিও গোরের হাতে যে যথেষ্ট সময় ছিল সেটা তার এই লম্বা সফর সূচিতে আসলে কোনো বৈঠকের খবর না পাওয়াতে আরো পরিষ্কারভাবে বোঝা যাওয়া শুরু হলো এবং নানা সূত্র থেকে এ তথ্য বেরিয়ে আসতে থাকলো যে 31শে জুলাই সফরের দ্বিতীয় দিনে, যেদিন তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন, সেদিন সকাল বেলাটা সার্জিও গোরের খুব ব্যস্ত কেটেছে। রোহিঙ্গা শিবির থেকে ফেরার পরেও তিনি কিছু বৈঠক করেছেন এবং সেসব বৈঠকগুলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এলে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমন একটা কথা বাংলাদেশের সংবাদ বান্ধবে ছাপা হচ্ছিল, কারণ এমন দূতেরা এলে সাধারণত তারা তাই করেন। এমনকি মার্চে যখন বাংলাদেশে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এসেও কিন্তু রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। এ দফায়ও সার্জিও গোর এমন বৈঠক করবেন এ খবর ছিল, অথচ সার্জিও গোর 3 দিনের সফর শেষে চলে গেলেন, কার কার সঙ্গে দেখা করলেন কিছুই জানা গেল না এবং আনুষ্ঠানিকভাবে জানা গেল না বটে, তবে নানা সূত্রে যেমন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকটা, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন এই দূতের বৈঠকটা ধামাচাপা দিতে পারা যায় নাই, ঠিক তেমনিভাবেই বেরিয়ে এসেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও সার্জিও গোর বৈঠক করেছেন। তিনি ওয়েস্টিন হোটেলে ছিলেন, সেই হোটেলেই। এখন কাদের সঙ্গে তার বৈঠক হলো? আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হলো। আওয়ামী লীগের সঙ্গে সার্জিও গোরের যোগাযোগটা খুব পাকাপাকিভাবে 2026-এর শুরু থেকে হয়েছে। 2025-এর অক্টোবরে ট্রাম্প প্রশাসনের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যখন দিল্লি গিয়ে দায়িত্ব নিলেন,
তারপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের একটা নতুন করে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠতে থাকে। মানে বাইডেন প্রশাসন তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে, এবং ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনূসের যে দীর্ঘ সম্পর্ক, হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে তার যে বিপুল অঙ্কের ডোনেশন দান, এসব কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ ইউনূস সাহেবের ওপর, সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আলোচিত হচ্ছিল। এরপর 2025-এর শুরুতে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের উদ্বেগ বাড়তে থাকে বাংলাদেশে ইসলাম পন্থার একটা চরম উদ্বেগজনক বিকাশ এবং তাদের ভাষায় খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের চেষ্টা থেকে। এই অবস্থায় 2025-এর অক্টোবরে যখন বাংলাদেশ জুড়ে একটা প্রচণ্ড অনিশ্চিত পরিস্থিতি এবং সহিংসতা বিশৃঙ্খলায় একটা চরমভাবে বাংলাদেশ এক রকমের বিপর্যস্ত অবস্থায় আছে, তখন ভারতে এসে দায়িত্ব নিয়েছিলেন সার্জিও গোর এবং তারপর থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠতে থাকে। 2026-এর শুরু থেকে অনেক সূত্র, ভারত বাংলাদেশের অনেক সূত্র মতে শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে একটা সরাসরি যোগাযোগ সার্জিও গোর প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহচরের গড়ে ওঠে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহচর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের এই সম্পর্ক গড়ে ওঠাকেও অনেকে শেখ হাসিনা যেসব গ্রিন সিগন্যালের ভিত্তিতে বা যেসব ইঙ্গিতের ভিত্তিতে মনে করছেন খুব শিগগিরই বাংলাদেশে তার এবং তার দলের সম্পূর্ণত অবাধে রাজনীতিতে ফিরে আসার একটা পরিসর তৈরি হবে। এবং অনেকেই মনে করেন সার্জিও গোরের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ সৃষ্টি হওয়াটাই, শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং খুব শিগগিরই তিনি যে আশা করছেন আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক পরিসরে ফিরে আসার একটা অবাধ পরিস্থিতি সৃষ্টি হবে, তার পেছনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের এবং ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রতি একটা পূর্ণ সমর্থনের একটা বড় ধরনের প্রভাব আছে। ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যখন বাংলাদেশে দায়িত্ব নিতে এলেন ট্রাম্প প্রশাসনের নিযুক্ত প্রথম রাষ্ট্রদূত হিসেবে 2026-এর জানুয়ারিতে, তখন নির্বাচনের আগেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে খুব খোলাখুলিভাবে বলেছিলেন যে মার্কিন প্রশাসন সকল দলের সঙ্গেই যোগাযোগ রাখে এবং যে দল ক্ষমতায় আছে সে দলের সঙ্গেও যোগাযোগ রাখে, যে দল ক্ষমতায় নাই সে দলের সঙ্গেও যোগাযোগ রাখে। তবে সকল দল বলতে বোধহয় সকল দলের সঙ্গে সম্পর্ক রাখার কথা ভাবে না যুক্তরাষ্ট্র। তার একটা প্রমাণ হচ্ছে এনসিপির সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা ছিল মার্চে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছিলেন, কিন্তু পরের দিন সকালে বৈঠক হওয়ার কথা এনসিপির সঙ্গে, আগের দিন রাতে কোনো কারণ না দেখে মার্কিন দূতাবাস সেই বৈঠকটি কিন্তু বাতিল করে দিয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখেছে তার প্রমাণ হচ্ছে সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন হিসেবে, যিনি 2014 সালের নির্বাচনের পর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রধান সভাপতি পদে নির্বাচন করেছিলেন এবং সভাপতি পদে বিজয়ী হয়েছিলেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে ওই আন্তর্জাতিক পদে তিনি এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে তখন রাশিয়া তাকে তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবেও কিন্তু ভূষিত করেছিল। এই সাবের হোসেন চৌধুরীকে কিন্তু ইউনূস সরকার 2024-এর অক্টোবরেই আটক করেছিল বটে, কিন্তু 6 তারিখ আটকে 8ই অক্টোবরে, মানে দুদিনেরও কম সময়ের মধ্যে 9টি মামলায় জামিন দিয়ে ওই যে সাবের হোসেন চৌধুরীকে ছাড়তে হয়েছে, এরপর আর কেউ সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারের কথা মুখেও আনতে পারেনি। সেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন 2025 সালের 11ই মে গিয়ে তার বাসভবনে সাক্ষাৎ করে এসেছিলেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র যে, মানে ট্রাম্প প্রশাসন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, যোগাযোগ রাখে, সে বিষয়ে মার্কিন দূতাবাস
ইতিহাস বা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কিন্তু রাগঢাক করেনি। এই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আপনাদের মনে থাকবে 2025-এর অক্টোবরে গিয়ে দেখা করেছিলেন 3 নর্ডিক রাষ্ট্রদূত, এবং 3 নর্ডিক রাষ্ট্রদূত মানে নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত রীতিমতো নিজেদের গাড়ির পতাকা নামিয়ে এক গাড়িতে চড়ে এবং দূতাবাসের বইয়ে কোনো রকম কোনো স্বাক্ষর না রেখে বা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এ খবরটা কোনো রকম ভাবে দলিলবদ্ধ না করে এক গাড়িতে চেপে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাড়িতে গিয়ে কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক করে এসেছিলেন। এবং এরপর এ খবর ছড়িয়ে পড়েছিল যে নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচনে মানে 2025-এর অক্টোবরে গিয়ে এই নর্ডিক রাষ্ট্রদূতেরা আসলে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি হিসেবে এ আলাপই করতে গিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীদের একটা প্রতিনিধিত্ব করে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে ফিরিয়ে আনার উপায়টা কি। এই অবস্থায় এই যে পল কাপুর মার্চে এসে আর এনসিপির সঙ্গে সাক্ষাৎ করলেন না, বা এ দফায় সার্জিও গোর এসে বিএনপি জামাত কারো সঙ্গে সাক্ষাৎ করলেন না, বরং এ খবর ছড়িয়ে পড়েছে যে তিনি ওয়েস্টিনে আওয়ামী লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি ওয়েস্টিনে জাতীয় পার্টির নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে এখন একমাত্র চাপ প্রয়োগ এবং এক রকমের প্রেক্ষাপটে পরিবর্তন এনেই সম্ভবত বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা উচিত। ট্রাম্প প্রশাসনের যেটা সংস্কৃতি, তারা এক রকমের তাদের বার্তাটা একেবারে মুখের উপর দিয়ে দেবে, সেটার জন্যই সম্ভবত বিএনপি জামাতের কোনো রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন না। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনেও বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম লিখল বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রীকেও তিনি দেখা দিলেন না, অথচ তিনি একের পর এক গোপন বৈঠক তার হোটেলে বসে করে যেতে থাকলেন। ঢাকায় বসে আওয়ামী লীগকে সংগঠিত করতে পারেন কে, এ বিষয়ে বারবার যার নাম আসে সেই সাবেক মন্ত্রী এমপির সঙ্গে দেখা হয়েছে সার্জিও গোরের, এবং সার্জিও গোরের দেখা হয়েছে জাতীয় পার্টির প্রধান নেতার সঙ্গে, সে খবরটাও বিভিন্ন সূত্র থেকে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, যার দায়িত্ব হলো দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়া, এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে, কিন্তু ইউনূসের কিন্তু কোনো বৈঠক হলো না। এই বিষয়টার সিগনিফিকেন্স আমাদের একটু খুঁজে দেখা দরকার। আমাদের চলমান ঘটনা প্রবাহে বিশেষ করে গত 2-3 দিনে সার্জিও গোরের ঢাকা সফর নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং সকল পক্ষ, প্রায় 2-1 বাদ দিয়ে সকল পক্ষ বলছিল, বিশেষ করে ছদ্মবেশী ইউনূসের পক্ষগুলা যেগুলা তারেক রহমানের বন্ধু হিসাবে পরিচয় দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, ওরা বলছিল যে সার্জিও গোরের বাংলাদেশে আসার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল যে ইউনূসকে প্রেসিডেন্ট তৈরি করার জন্য তারেক রহমানের উপর প্রেসার ক্রিয়েট করা। এতে তো কোনো সন্দেহ নাই যে তারেক রহমান আর ইউনূসের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, লন্ডনে নাকি চুক্তিও হয়েছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইউনূস হবেন প্রেসিডেন্ট, এবং ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু দীর্ঘ হোমওয়ার্ক করেছেন। সেই জুলাই সনদ নামে একটা জিনিস উনি তৈরি করিয়েছেন, অনেক বাংলাদেশের শত শত কোটি টাকা খরচ করিয়ে আলী রিয়াজের মতো চিহ্নিত বিদেশিগুলোকে এবং বাংলাদেশের শত্রুদেরকে নিয়ে এসে হাজার হাজার কর্মঘণ্টা দেশের নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, দেশের ইনফ্রাস্ট্রাকচার আমাদের মিটিং রুমগুলো নষ্ট করে ফরেন সার্ভিস একাডেমির এইটা তৈরি করা হয়েছিল যে ইউনূস প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রাইম মিনিস্টার থাকবে, এবং ইউনূস অত্যন্ত ক্ষমতাশালী প্রেসিডেন্ট হবে, এবং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে। ইউনূস কিন্তু আমৃত্যু বাংলাদেশের বিভিন্ন পদে থাকতে চায়, মৃত্যুর আগে সে আর কিন্তু কোনো ঝামেলায় যেতে চায় না, সে এইভাবে রাষ্ট্রপতি বা বড় কোনো পদ নিয়ে মৃত্যুবরণ করতে চায়। ইউনূসের এই ডিজায়ার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এবং সবাই ধারণা করছিল, বলছিল যে সার্জিও গোর এসে ইউনূসকে অনেক কিছুর পাশাপাশি ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার জন্য তারেক রহমানকে চাপ দিবে। কিন্তু বস্তুত দেখা গেল যে সার্জিও গোরের সাথে ইউনূসের কোনো বৈঠক হয়েছে এমন কোনো তথ্য আমাদের নাই, অর্থাৎ দুজনের দেখা হয় নাই বলে আমরা ধরে নিতে পারি। এটা তো আগে কখনো দেখা যায় নাই। এর আগে যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিল সেক্রেটারি অফ স্টেট হিসাবে,
কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের আরো এরকম উচ্চ পর্যায়ে যদি কোনো কর্মকর্তা আসে, দু একবার অবশ্য তারা ইউনুসের সাথে দেখা করে নেয়, বাট বেশিরভাগ সময় ইউনুস কিন্তু তাদের সাথে মিটিং করার সুযোগ পেত এবং তারা ইচ্ছে করে ইউনুসের সাথে মিটিং করতো। আপনাদের মনে আছে কিনা, হিলারি ক্লিন্টন যখন বাংলাদেশে এসেছিলেন, উনি দিল্লি থেকে এসেছিলেন, প্লেন থেকে বের হইতে গড়িমসি করছিলেন, তারপরে ওইখান থেকে উনি প্রাইম মিনিস্টার অফিসে গেলেন, আমাদের ফরেন মিনিস্টার দীপু মনির সাথে মিটিং করলেন, কিন্তু পরের দিন ভোরবেলা দেখা গেছে যে হিলারি ক্লিন্টনের দুই পাশে দুইজন, এক পাশে ইউনুস আর এক পাশে ব্র্যাকের মালিক, এখন মরে গেছেন, এই ফজলে হাসান আবেদ, এই দুটোকে নিয়ে খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় অথবা ইউনুসের বাড়িতে হতে পারে, আমার এখন খেয়াল নেই, ও এখানে উনি মিটিং করছেন। তাহলে এখন ইউনুসের সাথে সার্জিও গরের বৈঠক হলো না কেন? সার্জিও গর যদিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নয়, কিন্তু বর্তমানে তো তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই অঞ্চলে পাঠানো হয়েছে। এবং সার্জিও গরকে যখন রাষ্ট্রদূত করা হয় তখন কিন্তু ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, যেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শপথ বাক্য পাঠ করিয়েছেন তাদের স্টেট ডিপার্টমেন্ট বা ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা, যিনি সেক্রেটারি অফ স্টেট রুবিওর নিচে চাকরি করেন। বুঝতেই পারছেন যে সার্জিও গরকে কত গুরুত্ব দিয়ে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু দেখা গেল যে ইউনুসের সাথে সার্জিও গরের দেখাই হলো না। এখন এটার একটা কারণ হতে পারে যে চালাকি করে হলো না, যে ইউনুসের সাথে যদি সার্জিও গর বৈঠক করে তাহলে যদি সবাই মনে করে যে ইউনুসের হয়ে সার্জিও গর প্রেসার দিতে এসছেন, এটা হতে পারে না, হতে পারে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু কেউ ভাবছে না, সেটাও হতে পারে যে আসলে ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র আর পছন্দ করছে না, এবং আমার মনে হয় ওই জিনিসটা হওয়ারই সম্ভাবনা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেটা করেছে বাংলাদেশের সাথে, বিশেষ করে জো বাইডেনের আমল থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, এমনকি তাদের এই যে সর্বগ্রাসী যে বাণিজ্য চুক্তি, এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, এটাও কিন্তু আমি বলবো যে আসলে এক ধরনের উন্মত্ততা, বুদ্ধিহীন, এটা আসলে কোনো ধোপে টেকে না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো এই ধরনের একটা রাষ্ট্রকে, যে সব দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ছোট, ইকোনমিতে কত ছোট, এইরকম একটা রাষ্ট্রকে এইরকম এক্সপ্লয়েট করার জন্য একটা চুক্তি করলো। এই চুক্তিটা একদিক থেকে যারা করেছে, অর্থাৎ ইউনুস এবং তারেক রহমান, তাদের দিকে চেহারার দিকে তাকালে যেমন আপনার মনে হবে যে এই লোকগুলো সত্যিকারে ক্ষমতার জন্য কত কি না করতে পারে, রাষ্ট্রটাকে কত ভাবে বিক্রি করে দিতে পারে। আবার যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তখন আপনার মনে হবে সত্যি কি পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার একটা দরিদ্র বা উন্নয়নশীল, এখন তো দরিদ্র হয়ে গেছে, শেখ হাসিনার সময়টা উন্নয়নশীল রাষ্ট্র ছিল, একটা উন্নয়নশীল রাষ্ট্রের সাথে এরকম চুক্তি করতে পারে? মানে এত নিষ্ঠুরতা কি সম্ভব? আপনি দেখবেন সিনেমাতে নায়ক ভিলেন তো প্রায় সমান সমান মারপিট করতে পারে, নায়ক যদিও এক সময় জিতে, কিন্তু আপনি যদি নায়ককে বানালেন একটা তেলাপোকা আর ভিলেনকে বানালেন একটা সাপ এক চোবলে এক ইয়েতে খেয়ে ফেললো তেলাপোকাটাকে, তাহলে 3 ঘন্টা সিনেমাটা হবে কি দিয়ে? তাই না? 2-2.5 ঘন্টার একটা সিনেমা হতে হলে তো এমন হয় যে সাপের সাথে তেলাপোকাটা পাচ্ছে, যুদ্ধ করছে, উঠছে, কানে নাকে বসছে, সেরকম হলেও কিন্তু আপনি মুভিটা চালিয়ে নিতে পারবেন। অর্থাৎ দুটো ভিলেন এবং নায়কের ক্ষমতার কিন্তু একটা ভারসাম্য থাকতে হয়। কিন্তু এই যে একটা সর্বগ্রাসী বাণিজ্য চুক্তিগুলো, এখানে কিন্তু কোনো ভারসাম্যই রাখা হয় নাই, সব বাংলাদেশকে করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন ক্রমে চীনের থেকে নেমে যাচ্ছে, তাদের যে মহাপরাক্রমশালী ভূমিকা পৃথিবীতে আর থাকছে না, তারা যে 1 নাম্বার সুপার পাওয়ার থাকতে পারছেন না, এটা বুঝি ওইখানে উঠিয়ে দেওয়া বুঝি বাংলাদেশের দায়িত্ব। অর্থাৎ বাংলাদেশ ওইখান থেকে দ্রব্য কিনবে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপ্লাই করবে, যেটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার 1 নাম্বার স্থান ধরে রাখতে পারেন। বিষয়টা অনেকটা এইরকম হয়ে গেছে। এটা একটা অবাস্তব কল্পনা না? একটু গভীরভাবে ভাববেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করেছে এখন পর্যন্ত সবকিছু কিন্তু অবাস্তব, অকল্পনীয়। একইভাবে আমাদের দিকে যেগুলো ছিল, এগুলো যে কি পরিমাণ নিষ্ঠুর এবং দেশপ্রেমহীন এই চুক্তি করার ক্ষেত্রে, এটা কিন্তু সুস্পষ্ট। কিন্তু এগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভাবছে না? নিশ্চিতভাবে ভাবছে। আর এগুলো যদি ভাবে, তাহলে আপনি বুঝতে পারেন যে ইউনুসকে তারা আসলে আর গুরুত্ব দিবে না। অর্থাৎ আরেকটা কারণ হলো ইউনুসকে গুরুত্ব না দেওয়ার, তারা কিন্তু দেখেছে যে তারা পৃথিবীতে যত জায়গায় যত ধরনের নিজস্ব লোকজন তৈরি করেছে নোবেল প্রাইজ বা ইত্যাদি দিয়ে, প্রত্যেকেরই নিজ দেশের জন্য কিছু করার, হ্যাঁ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে, কিন্তু নিজের দেশের কিছু করার জন্য তাদের এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা থাকে। যেমন আমরা দেখেছি যে অং সান সুচিকে মিয়ানমারের দেশের জন্য কি কত ভাবে না সে খেটেছে, এখনো জেল খাটছে, তাই না? সে কিন্তু এই রোহিঙ্গাদের বিপক্ষে কথা বলার জন্য ইয়েতে চলে গেছিল, সামরিক যে জানতা তাকে জেলে আটকে রেখেছে, এখন দি হেগে চলে গিয়েছিল, মনে আছে আপনাদের এগুলা? ইউনুসের এই ধরনের কোনো গুণই নাই।
অর্থাৎ ভিলেনেরও যে কোনো না কোনো জায়গায় একটা গুণ থাকতে হয়, সেই গুণটাও ইউনুসের নাই। এটা তারা স্টাডি করছে না, দেখছে যে ইউনুস ঢুকেই রাষ্ট্রটাকে গ্র্যাব করার জন্য, টাকা করি মানে হস্তগত করার জন্য জঙ্গিরা মিলে, আপনারা যারা আলী বাবা মুভি দেখেছেন, আলী বাবা 40 চোর দেখেন নাই, আমাদের বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ডাকাতদের ওই সিসিমফাক বলে ডাকাতদের সেই গুহাতে ঢুকে সোনা জহরত হীরার বিভিন্ন স্তূপের উপর কিভাবে লাফ দিয়ে পড়ে, একবার সোনার স্তূপে লাফ দেয়, একবার হীরার স্তূপে লাফ দেয়, একবার অন্যান্য মণি মাণিক্যের স্তূপে লাফ দেয়। ইউনুস কিন্তু রাষ্ট্রের মধ্যে ঢুকে রাষ্ট্র ক্ষমতাটা দখল করে কিন্তু এইভাবে কোন দিক খাবে আর কোন দিক খাবে না এইরকম কিন্তু সে লাফালাফি করে কিন্তু খেয়েছে, মানে সব দিক থেকে আমরা এগুলা জানি। এবং কোনো কোনো হিসাবে দেওয়া হয়েছে ইউনুস প্রায় 40 থেকে 50,000 কোটি টাকার লাভ তুলে নিয়েছে 2 বছরেরও কম সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে। আর জঙ্গিরা তো এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ওদের তো এমনিতে আর কোনো আসলে জ্ঞান যুক্তি ওদের মধ্যে কাজ করে না, কিন্তু যতটুকুনো কাজ করে সেটার মধ্যেও কিন্তু ইউনুসকে আর আসলে ইউনুস দিয়ে যে তাদের কোনো উদ্দেশ্য পূরণ হবে এইটা আসলে ভাবার কোনো কারণ নাই। সুতরাং ওইখান থেকে বোঝা যায় যে আসলে যে হাইপটা তোলা হয়েছিল যে ইউনুসকে রাষ্ট্রপতি করার জন্য এরা আসতেও পারে, কিন্তু আবার ইউনুসকে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আপনি যদি একটা ঠান্ডা মাথায় যে কোনো সুপার পাওয়ার, সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, রাশিয়া হোক, ভারত হোক, এরাই তো এখন বর্তমান বিশ্বের 4টা সুপার পাওয়ার। তারপরে হয়তো আসবে জাপান, জার্মানি, ফ্রান্স, ইউকে, ব্রাজিল, এই দেশগুলো আসবে। প্রথম 4টা সুপার পাওয়ার তো এখন কে কত নাম্বার সেটা বলা যায়, কিন্তু এই 4টা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, এইভাবে আপনি ধরতে পারেন। যাদের মাথায় একটুখানিও বুদ্ধি আছে তারা কিন্তু বুঝবে যে দীর্ঘমেয়াদে ইউনুসকে দিয়ে কোনো কাজ আদায় করা সম্ভব না, স্বল্প মেয়াদে সম্ভব। কারণ এত নিষ্ঠুর, ইউনুসের মতো নিষ্ঠুর দানব আকৃতির, মানে মননে দানব, মগজে দানব, লোভে দানব, এইরকম দানবকে দিয়ে মানে শুধু দানব তো শুধু নিজেরটাই দেখে। ফলে ইউনুসকে দিয়ে আসলে দীর্ঘমেয়াদে কোনো কাজ হবে না। তারা যদি ভাবে আমার আপনার মতো ঠান্ডা মাথায়, তাহলে দেখবে যে বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র সবার স্বার্থ দীর্ঘমেয়াদে রক্ষা করতে পারে। অর্থাৎ ভারতের, চীনের, মার্কিন যুক্তরাষ্ট্রের, রাশিয়া সবারই দীর্ঘমেয়াদে একমাত্র আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা করতে পারে। হ্যাঁ, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবুঝ, শিশুর মতো অবুঝ হয়ে কেউ যদি ঢোকে যেটা সব স্বার্থ আমারই রক্ষা করবে, সেটা তো আসলে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে সেটা বুঝতে হবে যে তাদের সেই দিন আর নাই। তারা চীনকে ঠেকিয়ে রাখতে পারে না, ভারতকে ঠেকিয়ে রাখতে পারে না। তারা চেয়েছিল রাশিয়াকে ধ্বংস করে দিবে ইউক্রেনের মাধ্যমে, সেটাও তারা করতে পারেনি। ইরানে দেখেন, ইরানে কিভাবে নাস্তানাবুদ হচ্ছে, যদিও ইরানও ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো বিজয় লাভ করছে না সহজে। এই জিনিসগুলো যদি তারাও বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু বুঝবে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নাই। এই দিক থেকেই আসলে সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠকটাকে দেখতে হবে। আর মাশাআল্লাহ আমাদের সুখের কথা হলো যে সাবের হোসেন চৌধুরী তো আওয়ামী লীগ নেতা হিসেবে এবং কূটনীতি বলুন, আন্তর্জাতিক অঙ্গনে চলাফেরা, বিশ্ব নেতাদের সাথে মেলামেশা, এগুলোর দিক দিয়ে সাবের হোসেন চৌধুরী একেবারে একটা অনবদ্য পজিশনে আছেন। বাংলাদেশে এখন যত মানুষ অবস্থান করছে তাদের মধ্যে আসলে রাজনীতিবিদদের মধ্যে সাবের হোসেন চৌধুরীর চেয়ে ম্যাচিওর, অন্তত আন্তর্জাতিক অঙ্গনে যে আমরা যেটা অশোভন বাংলায় বলি যে খেলার জন্য, তো সাবের হোসেন চৌধুরীর মতো এরকম তুখোড় রাজনীতিবিদ কম আছেন। মানে উনি আসলে খেলোয়াড় না, উনি হলেন প্রজ্ঞার সাথে এগুলোকে হ্যান্ডেল করার মতো, এগুলোকে ঠিকভাবে ম্যানেজ করার মতো এইরকম একজন নেতার সাথে সার্জিও গোরের বৈঠক। এবং সার্জিও গোর বোঝেন, সাবের হোসেন ঢাকায় উনি যে সার্কাসের মধ্যে পড়েছিলেন, খলিল, তারেক রহমান, আমার অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, আমি সেই সার্কাসটা বর্ণনা করেছি, এখানে যাচ্ছি না। সেখানে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক হওয়ার পরই তো সার্জিও গোরের কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে নিশ্চিতভাবে। এবং আওয়ামী লীগ ছাড়া আসলে কারো স্বার্থ রক্ষা হবে না। প্রত্যেকটা পরাশক্তি কিন্তু ক্রমে বুঝতে পারছে। অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে বাংলাদেশের বাস্তব অবস্থা বিবেচনা করে প্রতিটা রাষ্ট্র ঘুরে ফিরে আওয়ামী লীগের কাছে আসবে। আর বাংলাদেশের অর্থনীতি যেহেতু তারেক রহমান তুলতে পারছেন না, ইউনূস যেহেতু ধ্বংস করে দিয়ে চলে গেছে, ফলে বাংলাদেশের মানুষও কিন্তু এখন ক্ষুধার জ্বালায় ফিরে আসবেন কিন্তু শেখ হাসিনার কাছে। এখন আর এটা বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনাকে, যে উনি যে ডিসেম্বরে আসবেন, সেই ডিসেম্বরে আসার পরে বাংলাদেশের কি পরিস্থিতি হবে, ততদিনে মানুষ আরো বেশি ক্ষুধার্ত হবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কিনিরাও যে প্রস্তুতি নিচ্ছে তার একটা প্রমাণ হলো সাবের হোসেন চৌধুরীর সাথে এই সার্জিও গোরের বৈঠক। এই জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, বাস্তবে যেটা দেখা গেছে যে গোরের সাথে ইউনূসের দেখাই হয়নি। ফলে আসলে ইউনূসকে তারা যে তাদের খাতা থেকে বাতিল করে দিয়েছেন এইটা বোঝা যায়। তবে পরিপূর্ণভাবে বোঝা যাবে তারেক রহমান সাহেব তার রাষ্ট্রপতি পদে নমিনি দেওয়ার পর। কারণ তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি না করেন আমরা তো খুশি হব, কিন্তু এটা তো আবার এক ধরনের চুক্তিভঙ্গ হয়ে যায়, তাই না?
সেটার জন্য আবার তারেক রহমান সাহেবকে কোনো না কোনো পর্যায়ে তো কাফারা দিতেই হবে। সব মিলে আমাদের জন্য আসলে অনেক কিছু দেখার আছে। আপনি দেখেন তারেক রহমানের সামনে বিপদ, ইউনূসের সামনে বিপদ, জঙ্গিদের সামনে বিপদ। এখন আশার আলো এবং সুখের পথ, আলোর পথ কিংবা ভরসার পথ শুধু আওয়ামী লীগের সামনে। অর্থাৎ সামনের দিনগুলো বিএনপি এবং 24-এর জঙ্গি কোয়ালিশনের জন্য যতটাই কঠিন, আওয়ামী লীগের জন্য কিন্তু ততটাই সহজ। হ্যাঁ, এই কথা শুনলে অবশ্য জঙ্গিদের পক্ষের অনেক বিশ্লেষক বলে যে যখনই শেখ হাসিনা আসার কথা আসে ওরা সবাই কিন্তু এক হয়ে যায়, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, তারা এত সবসময় এক। কিন্তু সেনাবাহিনী কি তাদের পক্ষে আর থাকতে পারবে? অতীতে তো এমন কোনো উদাহরণ নাই যে সেনাবাহিনী এরকম পরিস্থিতিতে দুর্বলের পক্ষে ছিল।